আমাদের ক্যাম্পাস কি নভেম্বরে খুলবে? আশা তো করতেছি, কিন্তু এখনো শিওর না। এটা হচ্ছে আপনাদের সবার ভ্যাকসিন মানে কতটুকু নেওয়া হয়েছে সবকিছুর উপর ডিপেন্ড করতেছে আর কি। তো যতদিন পর্যন্ত না ক্যাম্পাস না খুলতেছে ততদিন পর্যন্ত এইভাবে আগে যেভাবে অনলাইনে ক্লাস হয়েছে ওইভাবেই ক্লাস হবে। তো ক্লাসগুলো মনোযোগ দিয়ে কইরেন, জি স্যার। কারণ মানে ক্লাস অনলাইনে হয়তো অর্ধেক হয়ে বাকি অর্ধেক সরাসরি হবে, কিন্তু আপনাদের পরীক্ষা তো ইনশাল্লাহ সরাসরি পরীক্ষাই হবে। তো সরাসরি পরীক্ষার জন্য যেভাবে সিরিয়াসলি পড়াশোনা করতে হয় একদম প্রথম থেকেই ওইভাবে সিরিয়াসলি পড়াশোনা করেন, নাহলে পরে দেখা যাবে যে পড়াশোনার একটা হিউজ প্রেসার পড়বে। অফকোর্স স্যার। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে CE 351 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1। তো সপ্তাহে 3টা ক্লাস হবে, যেহেতু 3 ক্রেডিটের কোর্স। তো দেখেন এখানে হচ্ছে পুরো সিলেবাসের যে টপিক গুলা আমি এগুলাকে মানে দুইটা কালারে হাইলাইট করছি। একটা হচ্ছে হালকা ব্লু কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো ব্লু কালারের যেই হাইলাইট করা অপশন গুলা বা টপিক গুলা এগুলো হচ্ছে আমরা মিড টার্মের আগে কভার করব, মানে পুরো কোর্সটা আমি একলাই নিব। আর ইয়েলো কালারের যে টপিক গুলো দেখতেছেন এই টপিক গুলো হচ্ছে আমরা মিড টার্মের পরে কভার করব। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে যেই টপিক গুলাতে কোনো হাইলাইট করা নাই এগুলাকে এগুলো আমরা আসবে না। পড়বো না? হ্যাঁ, এগুলো আমরা এই সেমিস্টারে পড়বো না, কারণ সেম টপিক গুলো হচ্ছে আপনারা যখন 4-2 তে যাবেন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 তে হচ্ছে সেম টপিক গুলো আছে। ঠিক আছে, তো এই টপিক গুলো হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 তে গিয়ে ইনশাআল্লাহ আপনারা পড়বেন এগুলা। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এ হচ্ছে আমরা যে টপিক গুলো পড়বো মিডের আগে প্রথমেই দেখেন যে ব্লু হাইলাইট করা টপিক গুলোর দিকে একটু খেয়াল করেন যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কি জিনিস আসলে। ঠিক আছে, বা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং বলতে আমরা আসলে কি বুঝি? মানে কারো কোনো আইডিয়া আছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলতে তো বুঝেন যে কিভাবে বিল্ডিং ডিজাইন করতে হয়, বিমের সাইজ কতটুকু হবে, কলামের সাইজ কতটুকু স্যার, হবে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তো স্যার হুম আমরা যখন কোন একটা আহ, রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি চালায়, হুম মানে দৃশ্যমান যতটুকু আমরা দেখতে পাই, হুম ওইটা একটা মাপ নিই আমরা। হুম সেটা আর কি, মানে কিভাবে করে সেটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ আমরা জানতে পারবো। না, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মানে এটা একটা পার্ট বলতে পারেন, যেটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আপনি যে কথাটা বললেন এটা হচ্ছে জি জিওমেট্রিক ডিজাইন বা রোডের জিওমেট্রিক ডিজাইনের মধ্যে পড়তেছে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা অংশ, এর বাইরেও ট্রান্সপোর্টেশনের আরো অনেক কাজ আছে। ঠিক আছে, তো জি এই স্যার, কার্ভ ট্রান্সপোর্টেশন যখন যখন কোনো একটা কার্ভ আমরা রাস্তার কোনো কার্ভ হয়, সেক্ষেত্রে কতটুকু আমাদের কভার এই যে আপনি যে রাস্তার কার রাস্তা কতটুকু স্লোপ হবে না হবে এগুলো জি সব স্যার। হচ্ছে রাস্তার জিওমেট্রিক ডিজাইনের মধ্যে আসতেছে। বাট রাস্তার জিওমেট্রিক ডিজাইন ছাড়াও এর বাইরে আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আরো অনেক কিছু একটা করে আসবে। প্ল্যানিং আসবে, ট্রাভেল ডিমান্ড কি জিনিস, ট্রাভেল ডিমান্ড কিভাবে মেজার করতে হয়, সবকিছু আসবে একটা করে দেখবেন। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা এই কোর্সে পড়বো। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ফাংশন মানে কাজ কি আসলে, এটা মানে কি কাজ করে এই জিনিসগুলো আমরা দেখবো। ট্রান্সপোর্টেশন সিস্টেম, এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ভিতরে পুরা জিনিসটা কন্ট্রোল করতেছে বিভিন্ন রকম সিস্টেমের একটা কম্বিনেশন। এটার মধ্যে ট্রাফিক লাইট আছে, রাস্তার মধ্যে দেখবেন যে রোড মার্কিং করা থাকে, রাস্তার পাশে পার্কিং ফ্যাসিলিটিস থাকে, তারপর হচ্ছে যদি আরো বলি টার্মিনাল থাকে। তারপর হচ্ছে আমাদের রাস্তায় যে সিগন্যাল চলে লাল বাতি সবুজ বাতি সিগন্যাল থাকে। তো সবকিছু মিলায় একটা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি একটা শহরের বা একটা জায়গার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলাকে আমরা কন্ট্রোল করি। তো এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে কি কি আসতেছে আমরা এই জিনিসগুলো দেখবো। ফাংশনাল কম্পোনেন্ট গুলা কি কি? ফাংশনাল কম্পোনেন্ট বলতে যদি চিন্তা করেন যে একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে কি থাকে, পাবলিক ট্রান্সপোর্ট থাকে, প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে। পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে এই যে মানে নর্মাল যে লোকাল বাসগুলো চলে ঢাকা শহরে। তারপরে প্যারা ট্রানজিট, প্যারা ট্রানজিট বলতে আমরা বুঝি হচ্ছে কুমিল্লাতে আপনি যদি কান্দিরবাড় থেকে শাসনগাছা যান, কিছু সিএনজি আছে না যে আমরা শেয়ার করে উঠি না, বা রিক্সা, মানে একটা শহরের মধ্যে একটা ছোট জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য মানে শর্ট ডিস্টেন্সে যে ট্রাভেল গুলো আমরা করি, এই ট্রাভেল গুলা করার ক্ষেত্রে আমরা যে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশন গুলা ছাড়া, নিজস্ব ট্রান্সপোর্টেশন বলতে আমি বোঝাচ্ছি পার্সোনাল গাড়ি, পার্সোনাল বাইক এগুলা ছাড়া আমরা যে রিক্সা বা সিএনজি ব্যবহার করতেছি এগুলাকে বলা হচ্ছে প্যারা ট্রানজিট। তো এরকম ট্রান্সপোর্টেশন সিস্টেমের বিভিন্ন রকমের ফাংশনাল কম্পোনেন্ট আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর ট্রান্সপোর্টেশন মোড, মোড বলতে আমরা নর্মালি বুঝি দুইটা মোড, পাবলিক মোড, প্রাইভেট মোড। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট ট্রান্সপোর্ট, এই মোড গুলা কি কি আছে। তারপর পাবলিক ট্রান্সপোর্টেশন তো বুঝতেছেনি যে পাবলিক ট্রান্সপোর্টেশন বলতে আমরা লোকাল বাস, তারপর রেল মানে রেলওয়ে,
ওয়াটারওয়ে, এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন। তো ইমার্জিং মোড মানে নতুন কি কি মোড আসতেছে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিতে, মানে মডার্ন ট্রেন্ড কি কি আসতেছে, এই জিনিসগুলো আমরা দেখবো। আরেকটা হট টপিক হচ্ছে আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটা হচ্ছে আমাদের দেশে এটা নিয়ে তেমন কোনো কাজ না হইলেও বাইরের দেশগুলা বা উন্নত দেশগুলা যেগুলো আছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে মানে দেশগুলোতে আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে প্রচুর কাজ হয়। এবং যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার জন্য এমএসসি বা পিএইচডি করার জন্য বাইরে যায়, তাদের জন্য এই আইটিএস একটা খুব ভালো অপশন, মানে বাইরের দেশে এটা নিয়ে অনেক কাজ হয়। কম্পোনেন্ট এন্ড অ্যাপ্লিকেশন আইটিএস এর, যাই হোক। তারপর হচ্ছে ইন্টারসেকশন এন্ড ইন্টারচেঞ্জ লেআউট। এই যে কুমিল্লাতে যে পূবালী চত্বরটা আছে, যেখান থেকে কান্দির পার্ক থেকে আপনাদের বায়ুশ্রী বাসটা ছাড়ে, এই পূবালী চত্বরের চারপাশ থেকে অনেকগুলো রাস্তা এসে একসাথে মিলিত হয়েছে না? হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ, একটা রাস্তা আসছে টমসম ব্রিজ থেকে, একটা আসছে ইয়ার থেকে, মানে কি বলবো, ওই যে রাজগঞ্জের দিক থেকে, একটা আসছে ঝাউতলা থেকে। তো এই যে অনেকগুলা রাস্তা এসে যে পয়েন্টটাতে মিলে, এই পয়েন্ট গুলাকে ইন্টারচেঞ্জ বা ইন্টারসেকশন বলে। ইন্টারচেঞ্জ বা ইন্টারসেকশন আবার দুই রকম হইতে পারে। আজকে জাস্ট একটু বেসিক কথাবার্তা বলি। দেখেন, একটা হচ্ছে অ্যাট গ্রেড, মানে একই সমতলে যদি ইন্টারসেকশন বা, আমি কি রেকর্ড করতেছি? আচ্ছা, রেকর্ড তো করতেছি না, রেকর্ডিং ডাউন করি, দাঁড়ান। স্যার অন আছে তো? অন আছে তো। রেকর্ড হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে। যদি একটা অনেকগুলো রাস্তা একই লেভেলে থাকে, ঠিক আছে, একই লেভেল বলতে হচ্ছে মনে করেন যে একটা একতলা বিল্ডিং, একতলা বিল্ডিং এ কিছু মানুষজন আছে, সবাই একতলাতেই আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাট গ্রেড ইন্টারসেকশন। আরেকটা ইন্টারসেকশন হইতে পারে গ্রেড সেপারেটেড, মানে হচ্ছে ফ্লাইওভার, ঠিক আছে। এখন দেখেন, এই যে কুমিল্লাতে যে শাসনগাছায় ফ্লাইওভারটা আছে, নর্মালি যেটা হওয়া উচিত যে ফ্লাইওভারের উপর দিয়ে চলবে হচ্ছে কি মোটরাইজড ভেহিকেল, মানে যেই ভেহিকেল গুলোর মধ্যে মোটর লাগানো আছে, যেগুলোর প্রপালশন ফোর্স বেশি, যেগুলো হচ্ছে স্লোপের উপর দিয়ে ইজিলি উঠতে পারবে। আর ফ্লাইওভারের নিচে দিয়ে কি চলবে? নন মোটরাইজড ভেহিকেল, যেগুলোতে কোনো মোটর লাগানো নাই, নর্মাল রিক্সা টিক্সা যেগুলো আছে। কেন? কারণ মোটরাইজড ভেহিকেল এবং নন মোটরাইজড ভেহিকেল যদি একই লেভেলে চলে বা একই রাস্তা ব্যবহার করে, তাইলে যেটা প্রবলেম সেটা হচ্ছে, একটা মোটর গাড়ির সামনে যদি একটা নন মোটর রিক্সা চলে আসে, রিক্সাটা কি স্লো মুভিং ভেহিকেল না? রিক্সাটা তো জি আস্তে আস্তে স্যার। চলতেছে। পিছনে যে গাড়িটা আছে সে কিন্তু ফার্স্ট মুভিং ভেহিকেল, সে কিন্তু তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছে না তার সামনে যদি একটা রিক্সা পড়ে যায়। তো এরকম যখন নন মোটরাইজড এবং মোটরাইজড ভেহিকেলকে আমরা একই ট্রাফিক স্ট্রিমের মধ্যে অ্যালাউ করি, তখন রাস্তায় নর্মালি কি হয়, ঢাকা শহরে যেটা আমরা দেখি, প্রচুর যানজট ক্রিয়েট হয়। তো এই যানজট কমানোর একটা সহজ উপায় হচ্ছে মোটরাইজড ভেহিকেল এবং নন মোটরাইজড ভেহিকেলকে সেপারেটেড গ্রেডে নিয়ে যাওয়া বা আলাদা রাস্তা ব্যবহার করানো। আমি উপরতলা দিয়ে নিব হচ্ছে গিয়ে মোটরাইজড ভেহিকেলকে, আর নিচতলা বা নিচে যে সমান রাস্তা আছে ওটা দিয়ে নিব কি, নন মোটরাইজড ভেহিকেলকে। তো এরকম গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, মানে আমরা তো নর্মালি ফ্লাইওভার সবাই চিনি, বাট ফ্লাইওভারের বিভিন্ন প্যাটার্ন আছে, ডায়মন্ড শেপ আছে, ক্লোভার লিফ আছে, ট্রাম্পেট আছে। ট্রাম্পেট মানে হচ্ছে একটা বাদ্যযন্ত্র, ট্রাম্পেট ওইটার মতো দেখতে হয়। তো এই ধরনের ইন্টারসেকশন বা ইন্টারচেঞ্জ গুলো দেখতে কিরকম, কোনটাতে ট্রাফিক মুভমেন্ট বা গাড়ি আসলে কোন দিক দিয়ে চলে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো ইন্টারসেকশন এবং ইন্টারচেঞ্জের ভিতরে। তারপর দেখেন হচ্ছে গিয়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি, এটা তো বললামই। দেখবো যে ফান্ডামেন্টালস অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা দেখবো, মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বেসিক কনসেপ্ট গুলা আমরা চেষ্টা করব এই কোর্সে কভার করার জন্য। ভেহিকেল এন্ড ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, আমরা যখন ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করব বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং করব, ট্রান্সপোর্টেশন একটা শহরের বা একটা জায়গার ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলা মানে ইউজ করে কারা, আসলে কারা ইউজ করে? বা একটা রাস্তায় ট্রাফিক বলতে আপনি কি বুঝেন? রাস্তায় ট্রাফিক বলতে কি শুধু গাড়ি ঘোড়া বুঝেন? রাস্তায় ট্রাফিক বলতে মনে রাখবেন যে নরমালি আমরা বুঝি, সিগন্যাল লাইট, এরপর ট্রাফিক সিস্টেম, ট্রাফিক ম্যানেজমেন্ট বাবারে সবকিছু। সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমি রাস্তায় ট্রাফিক বলতে কি বুঝি? রাস্তায় ট্রাফিক বলতে শুধু কিন্তু গাড়ি ঘোড়া না। মনে রাখবেন যে রোড ইউজার, রোড ইউজার কারা আসলে? রোড ইউজার হচ্ছে একটা হচ্ছে ভেহিকেল ওনার, মানে যারা গাড়ির মালিক, যারা ড্রাইভার, তারাও রাস্তার ট্রাফিকের একটা পার্ট। পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, যারা রাস্তায় পায়ে হাঁটে, ঠিক আছে। এখন থেকে যারা রাস্তায় নর্মালি পায়ে হাঁটে এদেরকে কি বলবেন? এখন থেকে পেডিস্ট্রিয়ান বলবেন। ওয়ার্ডটা মনে থাকবে? পেডিস্ট্রিয়ান, নাকি ভুলা যাবেন কোনটা? বলবো না স্যার।
পেডেস্ট্রিয়ান। ওয়ার্ডটা কি তাহলে? পেডেস্ট্রিয়ান বা পথচারী যারা পায়ে হাঁটতেছে, ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? তো প্লাস হচ্ছে গাড়িগুলা, এই যে ভেহিকেল গুলা যেগুলো রাস্তায় আছে, তো এই ভেহিকেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাকে চিন্তা করতে হবে একটা রাস্তা যখন আমি ডিজাইন করব তখন। পেডিস্ট্রিয়ানের কিছু বিহেভিয়ার, রাস্তায় পেডিস্ট্রিয়ানরা কি করে? আচ্ছা আমাকে বলেন তো, এই যে ভেহিকেল, এই পেডিস্ট্রিয়ান আর এই যে ড্রাইভার, এই তিন ক্যাটাগরির মধ্যে সবচাইতে আনপ্রেডিক্টেবল এবং সবচাইতে ক্রিটিক্যাল কারা? কমন সেন্স কি বলে? স্যার পথচারীরা। পথচারীরা। কেন? কারণ হচ্ছে এই যে টিপরা বাজারে একটা ফুট ওভারব্রিজ আছে, মাইকে চিল্লাচ্ছে ফুট ওভারব্রিজ ব্যবহার করুন, ফুট ওভারব্রিজ ব্যবহার করুন, বাট আমরা যারা পথচারী আমাদের সাইকোলজি হচ্ছে আমার টাইমের খুব শর্ট, আমি খুব ব্যস্ত, আমি ফ্লাইওভার দিয়ে উঠতে গেলে টায়ার্ড হয়ে যাবো, সরি ফ্লাইওভার না, ফুট ওভারব্রিজ ইউজ করতে গেলে টায়ার্ড হয়ে যাবো, আমার টাইম নষ্ট হবে, আমি কি করি? নিচে নিচে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিই। ঠিক আছে, এই পেডিস্ট্রিয়ানরা কখন কি করবে, রাস্তার মাঝখান দিয়ে কখন হঠাৎ করে দৌড় দিবে, এই জিনিসগুলো আগের থেকে কখনোই বোঝা যায় না বা প্রিডিক্ট করা যায় না। এই জন্য পেডিস্ট্রিয়ানরা হচ্ছে সবচাইতে ভলনারেবল বা সবচাইতে ক্রিটিক্যাল কম্পোনেন্ট একটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি চিন্তা করার সময়। তো এদের বিহেভিয়ার প্লাস ড্রাইভারদের কিছু বিহেভিয়ার, ড্রাইভার দেখা যেতে পারে যে একটা নর্মাল চিন্তা করেন যে একটা অনেক বয়স্ক ড্রাইভার যে চোখে একটু কম দেখতেছে, সে যতটা ইফেক্টিভলি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে রেসপন্স করতে পারবে, তার সামনে যদি একটা মানুষ চলে আসে বা আরেকটা গাড়ি চলে আসে, একটা ইয়ং ড্রাইভার যার বয়স কম, যে চোখে ক্লিয়ারলি দেখে, সে আরো ভালো ওই সিচুয়েশনে ট্যাকল দিতে পারবে। আবার এক্সপিরিয়েন্স লেভেল যদি চিন্তা করেন বা ম্যাচুরিটি লেভেল চিন্তা করেন, একটা ইয়ং ড্রাইভারের কিন্তু এক্সপিরিয়েন্স লেভেল বা ম্যাচুরিটি লেভেল অনেক কম, সে দেখা যাচ্ছে যে অনেক রাফ ড্রাইভিং করতেছে। বাট একটা এজড বা একটা এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়তো তার ফিজিক্যাল ডিসেবিলিটি মানে চোখে একটু কম দেখতেছে বা কানে একটু কম শুনতেছে, বাট এক্সপিরিয়েন্স বা ম্যাচুরিটি চিন্তা করলে সে কিন্তু অনেক বেশি ম্যাচিওর, সে কিন্তু কোনো রকমের আজাইরা রিস্ক নিবে না, উল্টাপাল্টা রাফ ড্রাইভিং করবে না। তো এই সব জিনিসগুলো হচ্ছে আপনি যখন একটা রাস্তা ডিজাইন করতে যাবেন বা চিন্তা করতে যাবেন তখন হচ্ছে এই ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স, পেডিস্ট্রিয়ান বা ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স, মানে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর ডিপেন্ড করতেছে একটা মানে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ফ্যাসিলিটি ডিজাইন করতে হবে, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, এই তিন ধরনের কম্পোনেন্টের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তারপর আমরা দেখি যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস এন্ড সিস্টেম। রাস্তায় এই যে গাড়িগুলো চলতেছে বা ট্রাফিক গুলো চলতেছে, এদেরকে কন্ট্রোল করার জন্য দেখবেন যে রাস্তার মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের মার্কিং করা থাকে, রাস্তার মাঝখানে সাদা সাদা দাগ থাকে না? দেখছেন কখনো? লেন বোঝানোর জন্য যে এরকম সলিড লাইন থাকে, অনেক সময় ডটেড লাইন থাকে, অনেক সময় ডাবল লাইন থাকে, অনেক সময় সিঙ্গেল লাইন থাকে। তো যারা আপনাদের মধ্যে কেউ মানে কারো বাইকেল মানে ড্রাইভিং লাইসেন্স আছে কারো? না থাকলে সমস্যা নেই, বাট যারা মানে ড্রাইভিং পরীক্ষা দেয় লাইসেন্স পাওয়ার জন্য, তারা অলরেডি জানেন জিনিসগুলো, রাস্তায় আসলে কোন সাইনের মানে কি বা কোন মার্কিং এর মানে কি। রাস্তার মধ্যে অনেক সময় দেখবেন, অনেক সময় এরকম সাইন দেওয়া থাকে যে সামনে স্কুল হর্ন বাজাবেন না, সামনে কি বলবো, সামনে 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 মানে জাংশন আছে আস্তে গাড়ি চালান, সর্বোচ্চ গতিসীমা 20 মাইল/আওয়ার, এরকম বিভিন্ন সাইন দেওয়া থাকে। তো এই জিনিসগুলোও কিন্তু ট্রাফিক কন্ট্রোল ডিভাইস বা মানে ট্রাফিককে একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে ফালানোর জন্য এগুলো ইউজ করা হয়। তো এই ডিভাইস গুলা সম্পর্কে আমরা ডিটেলস পড়বো ইনশাল্লাহ। ইন্ট্রোডাকশন টু সিগন্যাল অপটিমাইজেশন টুলস। একটা রাস্তায় সিগন্যাল, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি মানে জ্বলতেছে, আপনি লাল বাতি কতক্ষণ জ্বালাবেন, সবুজ বাতি কতক্ষণ জ্বালাবেন, হলুদ বাতি কতক্ষণ জ্বালাবেন, এগুলো সবকিছুর ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তো একটা সিগন্যালকে কিভাবে মানে অপটিমাইজ বা মিনিমাইজ করা যায়, একটা সিগন্যাল বলতে হচ্ছে কতক্ষণ সবুজ বাতি জ্বলবে, কতক্ষণ মানে এগুলা মানে যখন পড়াবো তখন ডিটেলস বলবো আর কি, যে ফেজ কাকে বলে, ইন্টারগ্রিন পিরিয়ড কাকে বলে, তখন জিনিসগুলো বুঝবেন আরো ভালো মতো। মেইন কথা হচ্ছে রাস্তায় এই যে সিগন্যাল মানে রাস্তায় সিগন্যাল ডিজাইন কিভাবে করতে হয়, এটা আস্তে আস্তে ইন্ট্রোডাকশন টু সিগন্যাল অপটিমাইজেশন টুলের মধ্যে। ট্রাফিক স্টাডিজ বলতে হচ্ছে তিন ধরনের মোটামুটি ট্রাফিক স্টাডি আমরা কভার করব। একটা হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি, আমি সংক্ষেপে লিখি টিভি, মানে ট্রাফিক ভলিউম স্টাডি। রাস্তায় কতগুলা গাড়ি আছে আমাদেরকে গুনে বাইর করতে হবে, কি গুনবো, কেন গুনবো, কিভাবে গুনবো, যখন পড়াবো তখন বুঝবেন। একটা হচ্ছে ট্রাফিক স্পিড স্টাডি, রাস্তায় মানে গাড়িগুলা কি পরিমাণ স্পিডে চলতেছে, এটা কিভাবে মেজার করতে হয়, এটাও আমরা মানে দেখবো। আর আরেকটা হচ্ছে গিয়া ট্রাফিক ডিলে স্টাডি, মানে রাস্তায় কোন একটা পার্টিকুলার প্রবলেমের কারণে ভেহিকেল গুলা যদি কোনো রকমের ডিলে ফেস করে, মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে মানে যেতে লাগার কথা হচ্ছে 10 মিনিট,
সেখানে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের কারণে আপনার 20 মিনিট লাগতেছে, 10 মিনিট ডিলে হচ্ছে, এই ডিলের কারণগুলা কি আসলে, বা ডিলে গুলা কিভাবে মিটিগেট করা যেতে পারে বা কমানো যেতে পারে, এই জিনিসগুলো হচ্ছে ট্রাফিক ডিলে স্টাডির মধ্যে আসবে। তো আমরা এই 3 ধরনের ট্রাফিক স্টাডি পড়বো। স্যার হ্যাঁ বলেন। স্যার ভিটা কি? টিভি? টিভি হচ্ছে ট্রাফিক ভলিউম স্টাডি। আচ্ছা আমি লেখা দিই, দেখেন, ট্রাফিক ভলিউম স্টাডি, ট্রাফিক স্পিড স্টাডি, আর একটা হচ্ছে ডিলে। ট্রাফিক ডিলে স্টাডি। এই 3 ধরনের ট্রাফিক স্টাডি আমরা কভার করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে প্ল্যানিং এন্ড ডিজাইন অফ, ছিল হ্যাঁ বলেন বলেন। আমরা মূলত স্যার রাজগঞ্জের যে মানে কান্দিপার যে আপনি কথা বললেন স্যার, এখানে একটা শাপলা চত্বর আছে, ঠিক আছে স্যার। তো 4 দিক থেকে 4টা রুট একটা পয়েন্টে এসে মিলিত হয়। তো স্যার সাধারণত যখন স্যার মানে ড্রাইভাররা বা যারা মানে ড্রাইভ করে কোনো কিছু, তো স্যার আমরা তো স্যার মানে এটা মানে যে শাপলা চত্বর এটা ঘুরে একবার যাইতে হয় স্যার। তাহলে আমাকে স্যার ওই যে ওই বাটা দোকানদারের সামনে দিয়ে ঘুরা আমাকে পুলিশ যে তুমি বাটার দোকানদের সামনে দিয়ে ঘুরা ওইখানে যাও, এটা কেন হয় স্যার? এটা কেন হয়? আচ্ছা, আমি সিলেবাসটা শেষ করে তারপর আপনার আনসারটা দিয়ে তারপর আমি ঢুকতেছি পরে, ঠিক আছে? ওকে স্যার। সিলেবাসটা একটু শেষ করি, তারপর আমি আপনার আনসারটা দিচ্ছি। মানে সিলেবাসটা নিয়ে জাস্ট একটু বলে দিচ্ছি কি কি পড়বো আমরা মিড টার্মের আগে। তারপর দেখেন যে প্ল্যানিং এন্ড ডিজাইন অফ পার্কিং ফ্যাসিলিটি। রাস্তায় বিভিন্ন রকমের পার্কিং ফ্যাসিলিটি দেখবেন যে কিছু গাড়ি রাস্তার উপর দাঁড়ায় থাকে, আবার কিছু কিছু পার্কিং ফ্যাসিলিটি হচ্ছে রাস্তার উপর না করে বিভিন্ন শপিং মল বা আমাদের মানে বিভিন্ন রকমের যে কুমিল্লা শহরে দেখবেন যে বা ঢাকা শহরে যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, অ্যাপার্টমেন্টের নিচে অনেক সময় আন্ডারগ্রাউন্ড হচ্ছে পার্কিং এর ব্যবস্থা করা হয়। তো পার্কিং মেইনলি হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে অন স্ট্রিট পার্কিং, একটা হচ্ছে অফ স্ট্রিট পার্কিং। অন স্ট্রিট পার্কিং হচ্ছে রাস্তার উপর যদি কেউ গাড়ি দাঁড়া করায় রাখে, এটাকে বলা হচ্ছে অন স্ট্রিট পার্কিং। আর অফ স্ট্রিট পার্কিং কি জিনিস? যদি রাস্তার বাইরে আলাদা কোনো পার্কিং ফ্যাসিলিটি বা আলাদা কোনো জায়গা থাকে গাড়ি পার্ক করার জন্য, এটাকে বলা হচ্ছে অফ স্ট্রিট পার্কিং। পার্কিং এর আবার বিভিন্ন মানে সিস্টেম আছে। একটা হচ্ছে প্যারালাল পার্কিং, রাস্তার সমান্তরালে পারপেন্ডিকুলার রাস্তার সাথে 90 ডিগ্রিতে, অবলিক রাস্তার সাথে কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে। এই জিনিসগুলো আমরা ডিটেইলস পার্কিং স্টাডির মধ্যে পড়বো। তারপর হচ্ছে রোডওয়ে লাইটিং। এই যে রাস্তার পাশে কি দেখবেন যে রাস্তার পাশে স্ট্রিট লাইট মানে রাত্রেবেলা কি জ্বলে? বাতি জ্বলে না? এই বাতিগুলা হচ্ছে একটা থেকে আরেকটার স্পেসিং কতটুকু হবে, বাতিগুলার মানে কতটুকু পরিমাণ দীপন তীব্রতা বা লিউমিনেশন মানে কতটুকু আলোক তীব্রতা হইতে হবে বা হবে নরমালি, মানে এই ডিজাইন গুলা রাস্তার স্ট্রিট লাইটের ডিজাইনটা হচ্ছে এই টপিকটা আসছে রোডওয়ে লাইটিং এর মধ্যে। তো এই জিনিসগুলা রোডওয়ে লাইটিং, তারপর ট্রাফিক স্টাডি, মানে এখানে সিলেবাসের মধ্যে ব্লু কালার যে টপিক গুলো এগুলো হচ্ছে আমরা ইনশাআল্লাহ মিডের আগে দেখতেছি, আর মিডের পরে হচ্ছে ইয়েলো কালারের টপিক গুলো দেখবো। তো এগুলো নিয়ে এখন আর মানে কথাবার্তা বলতেছি না, যখন দেখবো তখন এগুলো নিয়ে কথাবার্তা বলবো, ইয়েলো কালারের টপিক গুলা নিয়ে। এখন একজন একটা কোয়েশ্চেন করছেন যে মানে এরকম একটা চত্বর ধরলাম, এটা পূবালী চত্বর, এটা আসছে টমসন ব্রিজ থেকে রাস্তা, এটা আসছে মনে করেন রাজগঞ্জের থেকে, এইটা আসছে মনে করেন ঝাউতলার থেকে, আর এইটা মনে করেন অন্য কোনো জায়গা থেকে আসছে, ঠিক আছে? তো এটা একটা রাউন্ড অ্যাবাউট বা গোল চত্বর। এখন জিনিসটা হচ্ছে, নিয়ম হচ্ছে এই যে রাউন্ড অ্যাবাউট দেখতেছেন, এখানে গাড়িগুলো মুভ করবে হয় এন্টি ক্লকওয়াইজ, সরি হয় ক্লকওয়াইজ মুভ করবে, নাইলে এন্টি ক্লকওয়াইজ মুভ করবে। আপনি যে কোনো এক ধরনের মুভমেন্ট অ্যালাউ করবেন, ঠিক আছে? সব গাড়িকে এন্টি ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ মুভ করতে হবে, নাইলে সব গাড়িকে কি করতে হবে? এন্টি ক্লকওয়াইজ মুভ করতে হবে। নরমালি যেটা হওয়া উচিত যে কুমিল্লাতে যেটা আমাদের পূবালী চত্বর, সেখানে হচ্ছে সব গাড়িকে ক্লকওয়াইজ মুভমেন্টের আওতায় আসতে হবে। কেন আসতে হবে? সাপোজ এই রাস্তায় কেউ একজন আছে, সে হচ্ছে এই রাস্তায় যাবে, আমি এটাকে দিলাম রাস্তা এ, এটাকে দিলাম হচ্ছে রাস্তা বি, মানে এ থেকে বিতে যাবে। এখন সে যদি মানে এরকম ক্লকওয়াইজ না ঘুরে, সে যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরা এদিকে ঢোকার চেষ্টা করে, তাহলে যে প্রবলেমটা হবে, এদিক থেকে আবার কিছু ট্রাফিক আসতেছে না, মনে করেন এটা হচ্ছে রাস্তা সি, রাস্তা সি থেকে মনে করেন সি থেকে যে আসতেছে সে হইতেছে কি করলো, সেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, শর্টকাট মারলো, সেও হচ্ছে এরকম পুরোটা ঘুরলো না, ঠিক আছে? সেও কি করলো, শর্টকাট মারলো। তখন যেটা হবে, আমি কি বলতেছি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এক থেকে যে আসতেছে তার তো যদি, আচ্ছা সবগুলা রাস্তার জন্য আপনি আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলে দিতে পারবেন না, আপনাকে যেটা করতে হবে পার্টিকুলার কোন একটা রাস্তার জন্য বলে দিতে হবে যে
এই রাস্তার গাড়িগুলো শুধু ক্লকওয়াইজ ঘুরবে, বা এই রাস্তার গাড়িগুলো শুধু এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। যেমন সি থেকে যদি বি থেকেও যায়, সে কিন্তু এদিক থেকে ডাইরেক্ট ঢুকতেছে, সে কিন্তু এন্টি ক্লকওয়াইজ মুভ করতে পারতেছে। বাট এ থেকে বি তে যে যাচ্ছে, সে যদি এন্টি ক্লকওয়াইজ মুভ করতে যায়, তাহলে এ তে যে গাড়িটা আছে আর সি থেকে যে আসছে, তাদের মধ্যে কি হইতে পারে? এই পয়েন্টে কি হবে? তো দেখা হইতে পারে তাদের দুইজন স্যার এই পয়েন্টে। দেখা হইতে পারে বলতে কলিশন বা সংঘর্ষ হইতে পারে। সংঘর্ষ হইতে পারে, জি স্যার। এই কনফ্লিক্ট বা কলিশন এড়ানোর জন্য আপনাকে এই গোল চত্বরটার এদিক দিয়ে ডাইরেক্ট শর্টকাট ইউজ না করতে দিয়ে আপনাকে 90 মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো হইতেছে। যদিও এটা কেউ মানে না, যখন দেখা যায় ট্রাফিক পুলিশ নাই, এদিক দিয়ে শর্টকাটে ঢুকে যায়। ঠিক আছে স্যার। স্যার তাহলে স্যার বিষয়টা হলো গিয়ে স্যার, একটা যদি ক্লকওয়াইজ হয় মানে রোড, আর একটা হবে এন্টি ক্লকওয়াইজ। ব্যাপারটা এরকম না, আপনাকে দেখতে হবে যে আসলে কনফ্লিক্ট কয় জায়গায় হইতে পারে এবং কোনটা কোন ডিরেকশনে ঘুরাইলে কনফ্লিক্ট মিনিমাম করা যাবে। ঠিক আছে, নরমালি আপনি চিন্তা করেন যে আমি যদি এই নিয়মটা তো মানে না, কিন্তু মানা তো উচিত। আমি আপনি মানি না, কারণ আমরা কি, আমরা হচ্ছে মানে বাংলাদেশের অসচেতন নাগরিক। আমরা হচ্ছে যত শর্টকাটে মানে রাস্তার মধ্যে চলতে পারি, তত আমাদের জন্য মনে হয় যে আমরা ভালো। কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হইলে তখন মানে মানুষ বুঝে আর কি যে আসলে নিয়মগুলো মানা উচিত। ঠিক আছে, আপনি আচ্ছা ফয়েজকে আরেকটু দেখাই, তাইলে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। দেখেন, এটা এই সেমিস্টার এটা আমাদের মনে পড়বো না, আমরা আমরা এই জিনিসগুলো দেখবো হচ্ছে গিয়া 4-2 তে। এরকম কনফ্লিক্ট 32 রকমের কনফ্লিক্ট আছে রাস্তায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখবো এই সেমিস্টারে। কি দেখবো? এই সেমিস্টারে দেখতে পারি। আচ্ছা দেখা যাক। আচ্ছা দেখেন যে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম। এখন সি থেকে যে ডি তে আসতেছে, সেও এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারতেছে। এ থেকে যে ডি তে আসতেছে, সেও এন্টি ক্লকওয়াইজ ঘুরতে পারতেছে। তাদের মধ্যে একটা কনফ্লিক্ট হওয়ার চান্স আছে। আমি কি করলাম, এ থেকে ডি তে এন্টি ক্লকওয়াইজ ঘুরতে দিলাম, কিন্তু সি থেকে ডি তে এন্টি ক্লকওয়াইজ দিলাম না, তাদেরকে বলে দিলাম কি ক্লকওয়াইজ ঘুরতে হবে, এমনে ঘুরতে হবে। আবার চিন্তা করেন যে বি থেকে যে ডি তে আসবে, তাকে আলটিমেটলি কি করতেছে, মানে সেও ক্লকওয়াইজ ঘুরতেছে, সে হচ্ছে এইভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে। তার তো আর এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার দরকার নেই। ঠিক আছে, তার মানে দেখলাম যে এ সি বি এই 3 জায়গা থেকে আমি যে কোনো একটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যালাউ করতে পারতেছি, বাট বাকি দুটাকে কি আমাকে ক্লকওয়াইজ ঘোরানো লাগতেছে। আবার চিন্তা করেন ডি থেকে সি তে যে আসবে, সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, যে কোনো দুইটা ক্লকওয়াইজ আর দুইটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এটা হচ্ছে হয় না চৌরাস্তার ক্ষেত্রে, চৌরাস্তা চারটা রাস্তা বিষয়টা হয়। মূলত স্যার মানে যতটুকু মিনিমাম করা যায় যে অ্যাক্সিডেন্ট বা মানে এটা, মেইন কথা হচ্ছে আমাদেরকে কনফ্লিক্ট মিনিমাম করতে হবে। হ্যাঁ এটাই স্যার, ঠিক আছে, যেভাবে হোক। এবং এই ধরনের মানে দেখবেন যে যখন 4-2 তে যদি আল্লাহ বাঁচায় রাখে, হয়তো আমি ক্লাস নিব আর কি, যখন এই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেলস পড়াবো, তখন দেখবেন যে আপনার এরকম যে রাউন্ড অ্যাবাউট গুলা, এগুলো তো ওয়ান ওয়ে মুভমেন্ট বলে এগুলাকে। মানে কোনো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টই থাকবে না, সব মুভমেন্ট হবে ক্লকওয়াইজ। এ থেকে এই ডি তে যে আসবে, সে এদিক দিয়ে আসতে পারবে না, তাকে কি করতে হবে, তাকে হচ্ছে আমাদের পুরা ঘুরে আসা লাগবে। মানে বাইরের দেশের নিয়মগুলো এরকম আসলে। মানে এটাকে কি বলে, এটাকে ওয়ান ওয়ে ড্রাইভিং বলে আর কি। তো এটা যখন 4-2 তে উঠবেন তখন দেখবেন। মেইন কথা কি, মেইন কথা হচ্ছে কনফ্লিক্ট মিনিমাম করতে হবে। আচ্ছা, তো আমাদের সিলেবাস সম্পর্কে মোটামুটি আইডিয়া যেহেতু হইলো, আমরা একটু পড়াশোনা শুরু করি। দেখেন, এই কোর্সে হচ্ছে আপনাদের সিলেবাসের মধ্যে 3টা বইয়ের নাম লিখে আছে দেখবেন। তো আমরা মানে কিছু টপিক হচ্ছে টেক্সট বুক থেকে পড়বো মিড টার্মের পরে, বাট মিড টার্মের আগের যে টপিক গুলো আছে, এটা হচ্ছে আমরা বুয়েটের একজন স্যার আছে শামসুল হক স্যার, স্যারের কিছু লেকচার নোট আছে, একটা লেকচার নোটই আছে স্যারের। তো স্যারের লেকচার নোটটা আমি নিজে যখন আন্ডার গ্রেডে ছিলাম, আমিও এই নোটটাই পড়ছি। তো আমি এটাই আপনাদেরকে পড়াবো এবং বুয়েটের স্টুডেন্টদেরকেও স্যার এটাই পড়ায়। ঠিক আছে, এটাই অনেকদিন ধরেই মানে বাংলাদেশে খুব পপুলার একটা জিনিস, এটা সবাই এটাই পড়ে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1-এ। তো দেখেন যে আমরা আজকে একটু দেখি যে মডার্ন ট্রেন্ড ইন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, মানে ট্রান্সপোর্টেশন সেক্টরে কি কি আধুনিক ব্যাপার স্যাপার বা কি কি মডার্ন ট্রেন্ড আসছে। খেয়াল করেন যে এই মডার্ন ট্রেন্ডের মেইন অবজেক্টিভ বা উদ্দেশ্য কি, কন্ট্রোল অফ ট্রিপ ডিমান্ড। মানে ট্রিপ ডিমান্ডকে কন্ট্রোল করা মানে হচ্ছে ট্রিপ ডিমান্ডকে কমানো, বা যতটুকু মিনিমাম রাখা যায় ততটুকু মিনিমাম রাখা। এখন ট্রিপ ডিমান্ড বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ ট্রিপ ডিমান্ড বলেন তো, বলতে পারবেন? ট্রিপ কি, মানে ট্রিপ কি জিনিস? ট্রিপ ট্রিপ হচ্ছে, সাপোজ এটা হচ্ছে কান্দিরপাড়,
এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। কান্দিরপাড়ে মনে করেন যে আপনাদের 5 জনের বাসা আছে, ফয়েজ, ইসমাইল, নাইম, শাহপরান, 4 জনের বাসা আছে মনে করেন কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্টে হচ্ছে ফয়েজের বাসা থেকে 2টা ট্রিপ হয়। একটা হচ্ছে ফয়েজ নিজে আসে, আর একটা হচ্ছে মনে করেন ফয়েজের আব্বু মানে আঙ্কেল হচ্ছে গিয়া ক্যান্টনমেন্টে অফিসে আসে। ইসমাইলের বাসা থেকেও মনে করেন এরকম 2টা ট্রিপ প্রডিউস হয়। নাইমের বাসা থেকে মনে করেন 3টা ট্রিপ প্রডিউস হয়। শাহপরানের বাসা থেকে 4টা ট্রিপ প্রডিউস হয়। তাহলে টোটাল আমি যদি যোগ করি, মানে মনে করেন সাপোজ সবার বাসা থেকে টোটাল কয়টা ট্রিপ প্রডিউস হচ্ছে? 10টা ট্রিপ প্রডিউস হচ্ছে। তো এই 10টা ট্রিপ বা 10 জন যে আলাদা আলাদা ভেহিকেল ইউজ করে ক্যান্টনমেন্টে আসবে, এটাই হচ্ছে আমাদের ট্রিপের ডিমান্ড। টোটাল 10টা ট্রিপের ডিমান্ড আমার কান্দিরপাড় থেকে কুমিল্লা শহরে, সরি কান্দিরপাড় থেকে ক্যান্টনমেন্টে। এখন আমি যদি সামহাউ বলতে পারি যে ফয়েজ, ইসমাইল, নাইম, শাহপরান আপনাদের বায়োস আসার দরকার নেই, আমরা অনলাইনে ক্লাস নিব, তাহলে আমি এই 10টা ট্রিপ থেকে 4টা ট্রিপ কমায় ফেলতে পারতেছি না? 6টা ট্রিপে নিয়ে আসতে পারতেছি না? জি স্যার। এইভাবে কি করলে আমি আমার ট্রিপের ডিমান্ডটাকে কমাইতে পারবো, কিভাবে মানে ট্রিপটাকে কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে একটা উদ্দেশ্য আমাদের এই মডার্ন ট্রেন্ডের। ঠিক আছে, তারপর দেখেন যে ডিস্ট্রিবিউশন অফ পিক পিরিয়ড। আচ্ছা, পিক পিরিয়ড বলতে কি বুঝেন? পিক অফ পিক কি জিনিস বলেন তো? সর্বোচ্চ স্যার কিছু একটা। নরমালি আমাদের দেশে রাস্তায় সবচেয়ে হাইয়েস্ট গাড়ি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে বলেন তো? স্যার সকালবেলা অফিস টাইমে আর টাইমে 8টা থেকে 10টা, আর বিকেলবেলা 4টা। এগুলো হচ্ছে আমাদের দেশের পিক টাইম না? অফিস শুরুর টাইম আর অফিস ছুটির টাইম। এখন আরেকটা পিক টাইম হচ্ছে স্কুল কলেজ। এখন যদি এমন হয় যে এই 2টা পিক, এই অফিস শুরু আর স্কুল শুরু একসাথে পড়ে গেছে, মানে অফিসে শুরু হচ্ছে সকাল 9টা থেকে, স্কুলও শুরু হচ্ছে সকাল 9টা থেকে, যারা মর্নিং শিফটে করে, 2টা পিক একসাথে হইলে রাস্তায় কি অবস্থা হবে? মানে গাড়ির সংখ্যা এত বাড়বে যে মানে মারাত্মক ট্রাফিক জ্যাম ক্রিয়েট হবে। আবার অফিসে ছুটি হচ্ছে বিকাল 5টায়, আবার যারা আমরা ডে শিফটে পড়ালেখা করছি, ডে শিফটের স্কুলও ছুটি হয় বিকাল 5টায়। 2টা পিক একসাথে হচ্ছে। তো এরকম পিক গুলা যদি একসাথে হয়ে যায়, তখন রাস্তায় কিন্তু বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো যেটা করতে হবে, পিক গুলাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। মানে অফিস আমি শুরু করলাম সকাল 9টা থেকে, আমি মানে ছোট বাচ্চাদের স্কুল শুরু করে এলাম সকাল 7টা থেকে বা 8টা থেকে, আমি অফিস ছুটি দিচ্ছি সন্ধ্যা বা বিকাল 5টায়, আমার ডে শিফটের স্কুল আমি 4টা বাজে ছুটি দিয়ে দিই, তাহলে হচ্ছে কি পিক গুলা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ পিক পিরিয়ড। এটা একটা উদ্দেশ্য আমার মডার্ন ট্রেন্ডের। আর একটা হচ্ছে এনকারেজিং পাবলিক বাইসাইকেল এন্ড ওয়াকিং মোড, মানে মানুষকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে উদ্বুদ্ধ করার জন্য। আপনি চিন্তা করেন যে একটা মানে পাবলিক বাস যেই পরিমাণ জায়গা দখল করে, সেম জায়গা কয়টা মানে কি বলবো, মানে ওই জায়গা কয়টা প্রাইভেট কার দখল করতেছে বলেন তো? স্যার 2টা। মিনিমাম 3টার কম হবে না, বা 2টা তো হবেই। আচ্ছা ধরলাম 2টা, জি স্যার। মানে 2টা প্রাইভেট কার হচ্ছে একটা বাসের জায়গা দখল করলো। এই 2টা প্রাইভেট কারে কয়জন প্যাসেঞ্জার ট্রাভেল করবে বা কয়জন মানুষ ট্রাভেল করবে? স্যার সর্বোচ্চ 15 জন বা। আরে বাবা রে, আপনি যখন মনে করেন আপনার একটা গাড়ি আছে, ট্রাভেল করলে স্যার 4-5 জন। মনে করেন এটা হচ্ছে ফয়েজের গাড়ি, ফয়েজের ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে। এখন ফয়েজের বাচ্চা যখন স্কুলে যাবে, ওই গাড়িতে কি শুধু বাচ্চা থাকবে নাকি ফয়েজের পুরো ফ্যামিলি স্কুলে নিয়ে যাবে বাচ্চারে? কোনটা? ফয়েজ লজ্জা পাইতেছে, ফয়েজ লজ্জা পায় না, এক্সাম্পল দিতেছি, বলেন। ফয়েজ খুশি হয়ে গেছে, বেশি খুশি হয়েন না, এগুলো অনেক পরের কথা, ইনশাআল্লাহ আস্তে ধীরে হবে। দেখেন একজন থাকবে হাইয়েস্ট, হয়তো ড্রাইভার বাচ্চাটা নিয়ে স্কুলে যাচ্ছে, আর পিছনে মনে করেন ইসমাইলের গাড়ি। ঠিক আছে, ইসমাইল মনে করেন অফিসে যাচ্ছে, ওই গাড়িতে ইসমাইল একলা বসা ড্রাইভারের সাথে। এখন দেখেন 2টা গাড়িতে মাত্র 2 জন বসতেছে, বাট একই জায়গায় যদি একটা পাবলিক বাস থাকতো, লোকাল বাস, ওটাতে মিনিমাম 30 জন বসতে পারতো না? জি স্যার। তাহলে আমাকে বলেন তো যে কোনটা ব্যবহার করলে রাস্তায় ট্রাফিক জ্যাম কমতো? স্যার পাবলিক বাস। অবশ্যই বাইসাইকেল। দেখেন এই যে রাস্তায় বিভিন্ন রকমের গাড়িগুলা চলে, এই গাড়িগুলা কি করতেছে? কার্বন ডাই অক্সাইড ইমিশন করতেছে রেগুলারলি বেসিসে, আমাদের এনভায়রনমেন্ট পলিউটেড হচ্ছে। বাট যদি আমি এই পাবলিক বাস বা মানে প্রাইভেট কারগুলা রাস্তায় ইউজ না করে, মনে করেন যে আপনি সকালবেলা কান্দিরপাড় থেকে বায়োস্টে আসবেন, কান্দিরপাড় থেকে বায়োস্টে আসার জন্য একটা সাইকেলের আলাদা লেন করা আছে, সুন্দর একটা সাইকেলের লেন করা আছে,
যে লেন দিয়ে হচ্ছে কোনো গাড়ি ঘোড়া চলে না, যারা সাইকেল চালায় তারা খুব আরামসে সিকিউরলি এবং সেফলি সাইকেল চালায় বাইরে আসতে পারবে। আপনার একটা সাইকেল থাকলে আপনি এক টান দিয়ে কান্দিরবাড় থেকে বাইরে চলে আসতে পারতেন না? জি স্যার, আপনি কি করতেছেন? আপনি পরিবেশের কোনো ক্ষতি করতেছেন না, আপনার কোনো ভাড়া লাগতেছে না, মানে ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে না, আপনি রাস্তায় কোনো জ্যাম ক্রিয়েট করতেছেন না, প্লাস আপনি একটা এক্সারসাইজ করতেছেন, আপনি সুস্থ থাকতেছেন। তো বাইসাইকেল ইউজ জি, করার স্যার। প্রতিও মানুষকে এখন বলা হচ্ছে যে তোমরা সাইকেল ইউজ করো। আর এটা হচ্ছে ওয়াকিং মোড। যদি আপনি দেখেন যে আপনি কান্দিরবাড় থেকে শাসনগাছা যাবেন, রাস্তার মধ্যে খুব সুন্দর একটা পার্কের ভিতর দিয়ে রাস্তা আছে, যেদিক দিয়ে হাঁটলে আপনি সুন্দর করে কান্দিরবাড় থেকে বাইরে মানে শাসনগাছা পৌঁছায় যাবেন, তাহলে তো আপনার কান্দিরবাড় থেকে শাসনগাছা আসার জন্য কোনো রকমের সিএনজি টিএনজি রিক্সা ইউজ করার দরকার নেই। আপনি হাঁটতে হাঁটতে সুন্দর করে পার্কের ভিতর দিয়ে, বা যদি সুন্দর একটা ওয়াকিং ফ্যাসিলিটি থাকতো, আপনি চলে আসতে পারতেন। তো এই আমি যদি yes, একটা sir. শহরের ওয়াকিং মোড, বাইসাইকেল ফ্যাসিলিটি, পাবলিক ট্রান্সপোর্ট ইমপ্রুভ করতে পারি, তাহলে ওই শহরের জ্যাম মানে যানজট এমনিতেই কমানো সম্ভব। ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো এইগুলো হচ্ছে মডার্ন ট্রেন্ডের উদ্দেশ্য বা অবজেক্টিভ। এখন আমরা দেখব যে এই মডার্ন ট্রেন্ড গুলার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মডার্ন ট্রেন্ড। তো কোন কোন জায়গায় কি কি দেখেন যে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এবং পলিসি। আপনি যখন কোন একটা জায়গায় একটা ফ্লাইওভার বা একটা ফুট ওভার ব্রিজ ডিজাইন করবেন, আপনাকে প্রথমেই, বা একটা জায়গায় একটা নতুন রাস্তা বানাবেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্ল্যান করতে হবে যে এই রাস্তাটা আসলে কারা ব্যবহার করবে, এই রাস্তাটা বানানোর পর কি রাস্তাটা আসলে ইউজ হবে নাকি ইউজ হবে না, এই রাস্তাটা বানানোর কারণে কি ট্রাফিক জ্যাম কমবে নাকি আরো বাড়বে। সবকিছু চিন্তা ভাবনা করে মানে প্রপার প্ল্যানিং করেই আপনি এটা এক্সিকিউট করবেন। তো এই প্ল্যানিং এবং পলিসি এই ব্যাপারগুলোতে মডার্ন ট্রেন্ড বা কি কি নতুন বা কি কি আধুনিক ব্যাপার আসছে। প্রথমেই দেখেন যে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং। ল্যান্ড ইউজ বলতে কি বুঝেন? একদম কমন সেন্স কি বলে, একটা জায়গা বা একটা জমি কি কাজে ব্যবহার হবে। সাপোজ এটা একটা জায়গা মনে করেন, আমি এটাকে বিভিন্ন মানে ভাগে ভাগ করলাম। এটা মনে করেন জোন 1, এটা জোন 2, এটা জোন 3, এটা জোন 4। এখন আমি বলে দিলাম যে জোন 1 হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া হবে, ঠিক আছে, আরে মানে কি এখানে মানুষজনের বাসা টাসা থাকবে। জোন 2 হচ্ছে কমার্শিয়াল এরিয়া হবে, মানে কি এখানে অফিস আদালত হবে। জোন 3 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে, ফ্যাক্টরি ট্যাক্টরি যাটা আছে এগুলো হবে। আর জোন 4 মনে করেন শপিং মল হসপিটাল এগুলো থাকবে জোন 4 এ, মানে ধরে নিলাম আর কি হসপিটাল বা শপিং মল থাকবে। তাইলে আমি একটা শহর ডিজাইন করার সময় বা আরবান প্ল্যানিং করার সময় কোন ল্যান্ডটা কি পারপোজে ইউজ হবে এটাও চিন্তা করতেছি। এবং একই সাথে যেটা করতে হবে, এই জোনগুলোর মধ্যে কানেক্টিভিটি বা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলা কিরকম থাকবে। জোন 1 থেকে 2 থেকে আমি একটা রোড দিব এবং জোন 1 থেকে 2 তে পাবলিক বাসের সুবিধা থাকবে, নাকি জোন 1 থেকে 3 তে হচ্ছে আমি মেট্রো রেল দিব বা এরকম নরমাল মানে রেলের যাতায়াত ব্যবস্থা থাকবে। এই মানে এক জোন থেকে আরেক জনে যে যাতায়াতের যে মাধ্যম বা যাতায়াতের যে মানে ব্যবস্থা, এই জিনিসটাও কি ল্যান্ড ইউজ মানে কি পারপোজে ল্যান্ডটা ইউজ হবে, এবং এক জোন থেকে আরেক জনে কিভাবে যাব আমি, এই জিনিসটাও আগেই প্ল্যান করে ফেলতে হবে একসাথে। মানে এগুলোকে আলাদা আলাদা চিন্তা করা যাবে না, এটাকে একসাথে চিন্তা করতে হবে জিনিসগুলোকে। এটাকেই বলতেছে কি ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং। তারপর দেখেন যে মডিউলার সিটি এন্ড জোনাল কনসেপ্ট। মডিউলার সিটি কি জিনিস বা এই জোনাল কনসেপ্ট কি জিনিস? দেখেন সেলফ কন্টেইনড মানে হচ্ছে একটা জোনের মধ্যে সবকিছু থাকবে। সাপোজ এই যে জোন 1, আমি যখন বলতেছি জোন 1 হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, জোন 4 হচ্ছে হসপিটাল এরিয়া, যখন জোন 1 এর কারো ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে, তার কিন্তু জোন 1 থেকে জোন 4 এ একটা ট্রাভেল বা একটা ট্রিপ প্রডিউস করা লাগতেছে। বাট যদি জোন 1 এ একটা হসপিটাল থাকতো, জোন 1 এ একটা মানে কমার্শিয়াল বা অফিসের ব্যবস্থা থাকতো, জোন 1 এ একটা শপিং মল থাকতো, তাইলে কি জোন 1 এর মানুষদের শপিং করতে যাওয়া লাগলে বা হসপিটালে যাওয়া লাগলে জোন 1 থেকে অন্য কোনো জোনের ট্রিপ প্রডিউস করা লাগতো? না স্যার। আপনার বাসার পাশেই যদি আপনি সবকিছু পান, শপিং মল, হসপিটাল, তাইলে তো আপনার শপিং করার জন্য বা ডাক্তার দেখানোর জন্য দূরে যাওয়ার দরকার নেই। তো জোনাল কনসেপ্টটা হচ্ছে কি সেলফ কন্টেইন, মানে একটা জায়গার মধ্যে সব থাকবে। চিটাগাং এ কাফকোতে কেউ গেছেন? কাফকো বানানটা ঠিক লিখছি নাই জানি না, কর্ণফুলি এগ্রিকালচার এন্ড ফার্টিলাইজার কিছু একটা হবে। কাফকোর পুরা ইলাবোরেশন ভুলা গেছি। তো ছোটবেলায় আমি গেছিলাম কয়েকবার। কাফকো হচ্ছে একটা মেইনলি কলোনি, মানে যারা চাকরি করে এই ইয়াতে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানিতে, তাদের থাকার একটা কলোনি। এইখানে মসজিদ আছে, স্কুল আছে এবং যতটুকু জানি কলেজও আছে।
তাহলে কাফকোতে যারা থাকে বা যে এমপ্লয়িরা থাকে তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য কি চিটাং শহরে কোনো স্কুল বা কলেজ আসার দরকার আছে? না স্যার, নামাজ পড়ার জন্য কি কলোনির বাইরে যাওয়ার দরকার আছে? না স্যার। কারণ সবই আছে। তো এটাকেই বলা হচ্ছে জোনাল কনসেপ্ট বা সেলফ কন্টেইন। তারপর দেখেন যে একটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, যে মাল্টিপারপাস ইউজ অফ ROW। ROW মানে কি বলেন তো? কে বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ এখনো জিনিসটার সাথে পরিচিত হন নাই। এই রো বা সংক্ষেপে ROW সবসময় মনে রাখবেন, এটার মানে হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে মনে থাকবে? ওয়ে মানে কি? ওয়ে তো হচ্ছে রাস্তা, আর রাইট মানে কি? অধিকার। মানে কে রাস্তাটা ব্যবহার করতে পারবে, কার এটা মানে ব্যবহার করার অধিকার আছে, কার নাই। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। সাপোজ আপনি হচ্ছে এরকম একটা রাস্তা আছে, রাস্তার পাশে আপনি একটা আলাদা বাইসাইকেল লেন করে দিলেন, যে এই এই রাস্তা দিয়ে শুধুমাত্র কি চলবে? সাইকেল চলবে। তাহলে এই রাস্তার রাইট অফ ওয়ে কাদেরকে দেওয়া হয়েছে? যারা বাইসাইকেল চালায় তাদেরকে দেওয়া হয়েছে না? এখন প্রবলেমটা হচ্ছে, মনে করেন মানে দিনের কোন একটা পার্টিকুলার টাইমে যারা বাইসাইকেল ইউজ করে তারা রাস্তাটা ব্যবহার করবে, বাকি সময় রাস্তাটা খালিই থাকে, কোনো কাজে ইউজ হয় না। তাহলে তো ওই সময়টাতে আমি এই একই রাস্তাকে পেডিস্ট্রিয়ানদের জন্য ওয়াকিং ফ্যাসিলিটি হিসেবে ইউজ করতে পারি না? জি স্যার। এদিক দিয়ে মানুষজন হাঁটবে। আর যখন হচ্ছে বাইসাইকেল চলবে তখন কিন্তু কোনো মানুষ হাঁটতে পারবে না। মানে এটার মানে ফার্স্ট মানে এইটার ফার্স্ট রাইট অফ ওয়ে বা ফার্স্ট প্রায়োরিটি কারা? যারা বাইসাইকেল ইউজার তারা। বাট যদি কোনো বাইসাইকেল না থাকে তাহলে সেকেন্ড প্রায়োরিটি কারা পাচ্ছে? পেডিস্ট্রিয়ানরা পাচ্ছে হাঁটার জন্য। একের অধিক ব্যবহারযোগ্য। হ্যাঁ, তার মানে আমি একটা রাস্তার মাল্টিপল রাইট অফ ওয়ে অ্যাসাইন করতেছি। এটাই হচ্ছে কি মাল্টিপারপাস ইউজেস অফ সেম রাইট অফ ওয়ে। তারপর দেখেন যে সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। সেগ্রিগেটেড বা সেগ্রিগেশন কথাটার মানে কি? আমরা যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ছিলাম, কনক্রিটের সেগ্রিগেশন বলে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? জি স্যার, ছাইরা দেওয়া স্যার। আলাদা হয়ে যাওয়া বা পৃথক হয়ে যাওয়া। সেগ্রিগেশন মানে হচ্ছে কনক্রিটের ক্ষেত্রে ওই যে কোর সেগ্রিগেট গুলো আলাদা হয়ে যাওয়া। এখানে সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে, জিনিসটা চিন্তা করেন যে একটা রাস্তা দিয়ে যদি আমার লোকাল বাস, MRT মানে হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট, তারপর আর পাবলিক ট্রান্সপোর্ট কি কি হইতে পারে? মনে করেন এই যে শেয়ার কইরা যে সিএনজি গুলা চলে, সব চলতেছে, তাহলে কিন্তু এটা সেগ্রিগেটেড হলো না, একসাথে চলতেছে। বাট আপনি যদি মানে মনে করেন রাস্তা দিয়ে চলতেছে হচ্ছে গিয়ে লোকাল বাস, উপর দিয়ে একটা MRT আলাদা মানে এরকম MRT আলাদা লেন করে দিলেন বা আলাদা একটা ফ্যাসিলিটি করলেন উপর দিয়ে রাস্তা। মানে এই ঢাকা শহরে যে এই মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত MRT লাইন বসাইছে, এটা কি নর্মাল মানে যে রাস্তা দিয়ে গাড়ি চলে তার মধ্যেই বসাইছে, নাকি এরকম ব্রিজের মতো পায়ার দিয়ে দিয়ে মানে একটা ব্রিজের উপর দিয়ে গেছে লাইনটা? কোনটা? স্যার ব্রিজের উপর দিয়ে হবে। ব্রিজের উপর দিয়ে গেছে না স্যার? হ্যাঁ। স্পাইডারম্যান দেখছেন কেউ নাকি? কেউ মুভি দেখছি। স্পাইডারম্যান 2 এর মধ্যে একটা সিন আছে যে একটা ট্রেন হচ্ছে আপনার কি করতেছে, একটা ট্রেন হচ্ছে এরকম পড়ে যেতে লাগে স্যার, পড়ে যেতে থাকে, স্পাইডারম্যান হচ্ছে গিয়ে তার ওই ওয়েব গুলো মেরা ট্রেনটাকে আটকায় ফেলে। আচ্ছা, ওই ট্রেনটা যে ট্র্যাকটার উপর ছিল, ট্র্যাকটা কি একটা এরকম ব্রিজের উপর ছিল না? একটা ব্রিজের উপর ছিল নরমাল রাস্তা ছিল। এটাকেই বলা হচ্ছে গিয়ে সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট। মানে আলাদা, মানে একই লেনে না, মানে আলাদা গ্রেড বা আলাদা লেভেলে হচ্ছে গিয়া পাবলিক ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি দেয়া। ঠিক আছে? ওকে। তো এটাকে দেখেন অটোমেটিক। একটা মানে হালকা একটু কনফিউশন ছিল। স্যার বাইরের দেশে মূলত রাস্তার ভিতরে স্যার ট্রাম লেন মেবি সামথিং এমন কিছু একটা, মানে একটা নির্দিষ্ট লেন থাকে, উপর দিয়ে স্যার একটা ওই নির্দিষ্ট একটা গাড়ি চলে, কিন্তু অন্যান্য গাড়িটাও চলে স্যার। ওইটা কি এইটার মানে এই ইয়াতে করা হয়, রুল ফলো করে করা হয়? যে ট্রামের লেন দেখতেছেন ওইটা সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট না, কারণ ট্রাম চলতেছে মাঝখান দিয়ে। সেগ্রিগেটেড বলতে পারেন, কারণ হচ্ছে এই যে ট্রামের যে লেন, এই লেন দিয়ে কি আর অন্য কোনো গাড়ি চলে? ট্রামের লেনটা কি মাঝখানে একটা রেল ট্র্যাক বসানো থাকে, আর নরমাল রাস্তায় দুই পাশ দিয়ে গাড়ি চলে। এটা সেগ্রিগেটেড আপনি বলতে পারেন। এবং আপনি এটাকে অটোমেটিক পিপল মুভারও বলতে পারেন, কারণ এই যে ট্রামে কি কোনো ড্রাইভার থাকে? না স্যার। থাকতে পারে, বাট
বাইরের দেশে এখন ড্রাইভার থাকে না, ড্রাইভারলেস। চুরি নাই তো কখন। বাইরের দেশে হচ্ছে এখন ড্রাইভারলেস, এই ট্রাম তো জানে যে তার কোত্থেকে কই যাওয়া লাগবে এবং লাইনও ফিক্স করা, তো অ্যাক্সিডেন্টের কোনো ভয় নাই, কারণ এই ট্রামের যে রাস্তা এদিক অটো পাইলট টাইপের মনে হয়। অটো পাইলট টাইপ, এক্স্যাক্টলি, এদিক দিয়ে তো অন্য কোনো গাড়ি চলতেছে না, তো অটোমেটিক পিপল মুভার গুলো হচ্ছে, এখানে কোনো ড্রাইভার টাইভার কিছু নাই, প্যাসেঞ্জাররা উঠতেছে, মানে ভেহিকেল বা ট্রাম বা মানে এমআরটি নির্দিষ্টভাবে তার জায়গায় পৌঁছায় যাচ্ছে উইদাউট এনি ড্রাইভার। ঠিক আছে, তো সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট, অটোমেটিক পিপল মুভার কি জিনিস বুঝতে পারছেন আশা করি। ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক ফ্যাসিলিটি, যেটা বলে দিলাম, এখানে বাইক বলতে আসলে মোটর বাইক বুঝাই না, এখানে বাইক বলতে সাইকেল বুঝাইছে। ঠিক আছে, যে একই রাস্তায় বা একই সাথে পাশাপাশি হচ্ছে কি সাইকেলের ফ্যাসিলিটিও থাকবে, হাঁটার ফ্যাসিলিটিও থাকবে। রেস্ট্রিক্টিং প্রাইভেট মোড, মানে হচ্ছে আপনি এরকম কোন একটা পার্টিকুলার রাস্তায় বলে দিবেন যে এখানে কোনো ধরনের প্রাইভেট ট্রান্সপোর্ট ঢুকতে পারবে না, প্রাইভেট কার ঢুকতে পারবে না, বাইক ঢুকতে পারবে না, শুধুমাত্র পাবলিক বাসগুলো, মানে পাবলিক বাস বা এরকম প্যারা ট্রানজিট যেগুলো আছে, সিএনজি টিএনজি যেগুলো ঢুকতে পারবে। ঠিক আছে, তো এরকম রেস্ট্রিকশন করে দিও আপনি একটা জায়গায় ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম আপনি কমাইতে পারেন। তারপর দেখেন যে আইটি বেসড কমিউনিকেশন ব্যাকবোন coupled with smart policies, that means paperless administration services, place independent jobs, virtual shopping, e-banking, e-commerce, distant education system, etc. মানে হচ্ছে আইটি বা আইটির পুরা ইয়া কি কি আইটি কি জানি, টেলিকমিউনিকেশন সামথিং কিছু একটা, আইটির পুরা ফর্ম কারো মনে আছে? একটু গুগলে সার্চ দেন তো। কেউ কি সার্চ দিছেন? স্যার ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি ভুলে গেছিলাম। তো দেখেন আইটি বেসড কমিউনিকেশন হইলে যেটা হচ্ছে, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়েও আপনি কাউকে ইমেল করতে পারতেছেন, আপনি বাসায় বসে ফুড অর্ডার করতে পারতেছেন, খাবার দাবার অনলাইন থেকে কিনতে পারতেছেন, আপনি বাসায় বসে ব্যাংকিং করতে পারতেছেন, আপনার ব্যাংকে যাওয়া লাগতেছে না। তারপর দেখেন যে এই যে যেমন আমরা এই মানে লকডাউনের সময় বাসায় বসে চাকরি করছি, আপনাদের ক্লাস নিচ্ছি বাসায় বসে অনলাইনে, এবং আপনারা কি করছেন, এই যে ডিস্টেন্ট এডুকেশন, আপনারা একজন আছেন মনে করেন রংপুর, একজন আছেন চিটাগাং, একজন আছেন খাগড়াছড়ি, একজন আছেন বান্দরবন, কিন্তু আপনাদের কিন্তু ক্লাস করতে প্রবলেম হচ্ছে না, আপনারা অনলাইনে ঠিকই মানে দূর থেকেও ক্লাস করতেছেন আইটি বেসড কমিউনিকেশনের কারণে। তো মানে এখন প্রবলেম মানে কথা হচ্ছে এই আইটি বেসড কমিউনিকেশনের কারণে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিতে কি চেঞ্জ আসতেছে। ওই যে বললাম আপনার ভার্সিটিতে আসা লাগতেছে না, আপনি কি ট্রিপের ডিমান্ড কমাই দিচ্ছেন, আপনার এখন ব্যাংকিং এর জন্য ব্যাংকে যাওয়া লাগতেছে না, ট্রিপের ডিমান্ড কমতেছে, খাবার কেনার জন্য আপনার দোকানে যাওয়া লাগতেছে না, ট্রিপের ডিমান্ড কমতেছে। তো এই আইটি বেসড কমিউনিকেশনের কারণেও কি আপনি মানে এই জিনিসটাও কি একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের উপরে মারাত্মক ইফেক্ট ফেলতেছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আজকে আরেকটু পড়ায় শেষ করে দিব, এই জাস্ট এটা একটু দেখাই যে কনস্ট্রাকশন ফিল্ডে কি কি চেঞ্জ আসছে বা কি কি মডার্ন ট্রেন্ড। দেখেন যে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার, বিওটি কনসেপ্ট। বিওটি কনসেপ্ট কি জিনিস? বিওটি কনসেপ্ট হচ্ছে, মনে করেন বাংলাদেশ হচ্ছে একটা সাপোজ ফ্লাইওভার বানাবে, ঠিক আছে, এখন এই ফ্লাইওভারটা বানাইতে বাংলাদেশের কাছে টাকা নেই, তাহলে বাংলাদেশ কার কাছ থেকে লোন নিবে বা বাংলাদেশকে টাকা দিবে কে? ব্যাংক বা এরকম বাইরের কিছু। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক মনে করেন বাংলাদেশকে লোন দিল। জি স্যার। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে লোন দিছে, এখন ওয়ার্ল্ড ব্যাংকের লাভ কি আসলে বাংলাদেশকে লোন মানে যে লোনটা যে দিছে, বা বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা পরিশোধ কেমনে করবে? ওয়ার্ল্ড ব্যাংক যখন লোন দিয়ে একটা ফ্লাইওভার বাংলাদেশকে বানাই দিচ্ছে, মনে করেন ওয়ার্ল্ড ব্যাংক হিসাব করে দেখবে যে টোটাল যদি ইন্টারেস্ট নেয়, আমি জানি না ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্ট নেয় কিনা, টোল গুলা যে নিচ্ছে, এই যে টোল নেয়, এই টোল গুলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যে লোন দিচ্ছে ওই লোনের টাকা টোল থেকে পরিশোধ হয়। যতদিন পর্যন্ত না পরিশোধ হচ্ছে ততদিন পর্যন্ত এই ফ্লাইওভারের মালিক বা এই ফ্লাইওভারের দায়িত্ব কার? ওয়ার্ল্ড ব্যাংকের দায়িত্ব। যখনই এই টোটাল ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে যে লোনটা দিচ্ছে লোনটা পরিশোধ হয়ে যাচ্ছে, তখন এটার মালিক কে? বাংলাদেশ সরকার। তার মানে ওয়ার্ল্ড ব্যাংক এটা বিল্ড বানাইলো, যতদিন পর্যন্ত কস্টিংটা উঠে না আসছে ততদিন পর্যন্ত কি করলো? অপারেট করলো। যখন তাদের লোনটা পরিশোধ হয়ে গেল তখন কি করে দিল? বাংলাদেশ সরকারকে ট্রান্সফার করে দিল। এটাকে বলে বিওটি কনসেপ্ট, মনে থাকবে।
লাস্ট সেন্টেন্সটা বুঝিনি। ট্রান্সফার ট্রান্সফার মানে হচ্ছে কি, মানে দিয়ে দেয় আর কি, ট্রান্সফার। জি স্যার বুঝছি। এরপর দেখেন যে অটো সয়েল কম্প্যাকশন, এটাও একটা মডার্ন ট্রেন্ড। যে সাপোজ আপনার একটা রাস্তা, আপনি একটা রাস্তা তৈরি করবেন, তো রাস্তা তৈরি করার আগে রাস্তাটা যেই মাটির উপরে হবে, ওই মাটির ভিতরে মনে করেন পানি আছে, আপনাকে সয়েল কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাকশন মানে কি, সয়েলটার ভিতর থেকে পানি বাইর করে ফেলে সয়েলটার ডেনসিটি বাড়াইতে হবে। এখন সয়েল কম্প্যাকশনের বিভিন্ন প্রসিডিউর আছে, দেখবেন অনেক সময় এরকম একটা লাঠির মাথার মধ্যে কনক্রিটের একটা এরকম মানে রঙের যে খালি কোটাগুলো আছে, ওই কোটাগুলোর মধ্যে সিমেন্ট দিয়ে হচ্ছে গিয়ে এরকম বানায়, এটা বলে তরমুজ বলে, এটা দিয়ে হচ্ছে বাড়ি দেয়, বাড়ি দিয়ে মাটি হচ্ছে সমান করে বা মাটির কম্প্যাক্ট করে। এগুলো তো মানে ম্যানুয়াল কম্প্যাকশন। বাট এখন মডার্ন ট্রেন্ড হচ্ছে আপনার এত কষ্ট করে খরচ করে ম্যানুয়াল কম্প্যাকশনের দরকার নাই, বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, যে কেমিক্যাল গুলো মাটির সাথে মিশাই দিলে ভিতর থেকে অটোমেটিক পানি বের হয়ে মাটির ডেনসিটি মানে বাড়ে এবং মানে সয়েলটা অটোমেটিক কম্প্যাক্ট হয়ে যায়। ঠিক আছে। তারপর দেখেন যে ইউজ অফ মডিফাইড বাইন্ডার। বাইন্ডার কি জিনিস? রাস্তা যখন পিচ ঢালাই দেয়, আমরা বিটুমিন ইউজ করি না, বা আলকাতরা ইউজ করে না রাস্তায়, দেখছেন কখনো রাস্তা ঢালাই দেওয়ার সময়? জি স্যার, দেখছি স্যার। এই যে বিটুমিনটা হচ্ছে বাইন্ডার। আমাদের কনক্রিট তৈরি করার সময় যেমন বাইন্ডার হচ্ছে সিমেন্ট, তো রাস্তা তৈরি করার সময় বাইন্ডার হচ্ছে কি, বিটুমিন। ঠিক আছে। এখন এই বিটুমিনের একটা কাহিনী আছে, যে বিটুমিনের ভিসকোসিটি কিন্তু অনেক বেশি। আপনি যদি বিটুমিন হাতের মধ্যে লাগান, আপনি কি মানে হাত থেকে যদি এটাকে ফালাইতে চান, এটা সহজে পড়বে? আপনার না হাতের হাতের মধ্যে এটা আটকায় থাকবে না? আটকায় যাবে স্যার। তো যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক সময় যখন আমরা বিটুমিন ইউজ করে মানে রাস্তা ঢালাই দিই, তখন এই অতিরিক্ত ভিসকোসিটির কারণে বিটুমিনটা ঠিক মতো সব জায়গায় পৌঁছাইতে পারে না, যার কারণে বাইন্ডিংটা ভালো হয় না। তো যেটা করা হয়, সামহাউ বিটুমিনের ভিসকোসিটি কমাইতে হয়। তো এরকম কেমিক্যাল অ্যাড করে বিটুমিনের ভিসকোসিটি কমাইলে ওইটাকে বলে মডিফাইড বিটুমিন বা কাট ব্যাক বিটুমিন। কাট ব্যাক মানে কি, বিটুমিনটার ভিসকোসিটি আপনি কাট করতেছেন বা কমাই দিচ্ছেন। ঠিক আছে। তো এগুলোকে মডিফাইড বাইন্ডার বলে। এটাও একটা মডার্ন ট্রেন্ড, যে আমরা নর্মাল বিটুমিন ইউজ না করে এখন মডিফাইড বিটুমিন ইউজ করতেছি বা মডিফাইড বাইন্ডার ইউজ করতেছি। আর একটা হচ্ছে রিসাইক্লিং। একটা জায়গায় একটা রাস্তা আছে, কোনো কারণে রাস্তাটা ভাঙা গেছে, রাস্তার মাঝখানে একটা বিশাল গর্ত হয়ে গেছে, আপনি রাস্তাটা আবার রিপেয়ার করবেন বা নতুন করে বানাবেন, আপনার কিন্তু একদম নতুন করে মালামাল কিনে আনার দরকার নাই। ভাঙা রাস্তার থেকে আপনি যে এগ্রিগেট গুলা পাচ্ছেন, পাথর পাচ্ছেন, বালি পাইতে পারেন, মাটি পাচ্ছেন, খোয়া পাচ্ছেন, এই জিনিসগুলা কি আপনি প্রসেসিং করে আবার রিইউজ বা রিসাইকেল করতে পারেন। তাহলে আপনার কি এক তো খরচ কমবে, প্লাস এটার আরো কিছু বেনিফিট আছে, যে ব্রিক প্রডিউস করতে গেলে বা এরকম মানে স্টোন ভাঙতে গেলে তো আপনার একটা মানে কি বলবো, আপনি চিন্তা করেন এই যে ইট তৈরি করার, আপনার যদি ইট তৈরি করা লাগে খোয়া বানানোর জন্য, ব্রিক ফিল্ড গুলা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, পরিবেশের ক্ষতি হইতেছে। তো রিসাইকেল করলে কি আপনি ব্রিকের যে ডিমান্ড ওইটাও কমাই দিচ্ছেন, তাহলে ব্রিক ফিল্ডের ব্রিক খুব একটা বেশি তৈরিও করা লাগবে না, পরিবেশও ঠিক থাকবে। তো রিসাইক্লিং করেও আপনি মানে এটা, রিসাইক্লিংটাও কি আমার একটা মডার্ন ট্রেন্ড ট্রান্সপোর্টেশনে। ঠিক আছে। তো আজকে এতটুকু থাক, একদম অল্প দেখছি, মানে কিছুই পড়িনি আসলে আজকে। তো আশা করি বুঝতে পারছেন জিনিসগুলা, যা বললাম জিনিসগুলো বুঝছেন না? জি স্যার। এই কোর্সটা মানে কিছুটা বেশ ভালোই, অনেক থিওরি আছে, কিছু ম্যাথও আছে। মানে এটা এমন না যে শুধু থিওরিটিক্যাল কোর্স, আবার এমন না যে একদম পুরো ম্যাথমেটিক্যাল কোর্স। আমরা বেশ কয়েক ধরনের ম্যাথ করব এখানে, বাট এখানে অনেক থিওরিও পড়তে হবে। তো শুরু থেকেই থিওরি গুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, মানে মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে পড়বেন, মনে রাখার চেষ্টা করবেন, এবং শুরু থেকেই পড়ালেখা সিরিয়াসলি করবেন। নাইলে যেটা হবে যে লাস্টে গিয়ে দেখা দেখা যাবে যে অনেক থিওরি পড়তে হচ্ছে, বিভিন্ন টাইপের ম্যাথ করা লাগতেছে, প্রেশার পড়তেছে। জিনিসগুলো কিন্তু সহজ, মানে জাস্ট গল্পের মতো পড়বেন, তাই দেখবেন যে মাথায় মানে ইনশাল্লাহ থাকবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর আর হচ্ছে আপনাদের যে এই যে ক্লাসের যে রেকর্ডিং প্লাস হচ্ছে আম, এই যে লেকচার নোট গুলা, এগুলা কি মানে গুগল ক্লাসরুমে আপলোড করলে ভালো হয় নাকি গুগল ড্রাইভে আপলোড করলে ভালো হয়? স্যার যেভাবে আপনার ইচ্ছা। গুগল ক্লাসরুমে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। স্যার আর ক্লাসরুম হচ্ছে কোড তো দেন নাই। দিব দিব, আমি দিয়ে দিব। ঠিক আছে। ঠিক আছে। আর আপনাদের ক্লাস হচ্ছে রুটিন ফলো করেই হবে ইনশাল্লাহ। হয়তো মানে আজকে তো টাইম ব্রেক করছি, বাট নেক্সট ক্লাস টাইম মতোই হবে, হয়তো 10 মিনিট আগাই দিব আর কি। ঠিক আছে। আপনাদের ক্লাসগুলো এখন 1 ঘন্টা না হয়ে 45 মিনিট করে হবে, যতদিন পর্যন্ত আর কি মানে অনলাইনে ক্লাস হচ্ছে, 45 থেকে 50 মিনিট করে হবে।
আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞেস করার আছে? রোল নাম্বার 1 না স্যার তানভীর কি আছেন? নাই। রোল নাম্বার 3 ইসমাইল, এটা তো ছিল, এটা কই গেল? ইসমাইল কি আছেন? ইসমাইল মিউট করে দিয়ে ঘুমাইতেছে, ওরে বললেন যে ওরে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। রোল নাম্বার 4 আছেন ফয়েজ? হ্যাঁ জি স্যার 6 ফাহাদ বিন জাহের। রোল নাম্বার 6 নাই। রোল নাম্বার 7 আছেন স্পন্দন, স্পন্দন সাহা নাই। রোল নাম্বার 8 শাহপরান আছেন? Yes, sir. রোল নাম্বার 9 মাহমুদ আছেন? Yes, sir. রোল নাম্বার 10 সামিয়া আছেন? স্যার রোল নাম্বার 003 হাসিব আছেন? জি স্যার আছে স্যার। রোল নাম্বার 12 নুরুল আলম আছেন? নাই। রোল নাম্বার 15 জিসান? নাই। রোল নাম্বার 19 নাইম? Yes, sir. রোল নাম্বার 001 তানভীর আহমেদ ভুইয়া কি? আচ্ছা তো তো বললামই, ঠিক আছে। ইরফান করিম আছেন? ইরফান করিম রোহান? স্যার উনি নাকি মানে ভার্সিটি চেঞ্জ করবে, তো এই কারণে হ্যাঁ। আচ্ছা আমি ওকে ওনাকে অ্যাবসেন্ট গ্রুপে দিচ্ছি, অ্যাড করা হয় না, আমি ওনার সাথে ওকে ওর সাথে তারপরেও কথা বললেন, যদি ও মানে ক্লাস করতে চায় ওকে অ্যাড করেন, আর যদি বলে ভার্সিটি চেঞ্জ করবে তাহলে তো আর কিছু করার নেই, স্যার ঠিক আমি আছে? ওনাকে নক করছিলাম, উনি আমাকে বলছে যে হুম, উনি চেঞ্জ করবে ভার্সিটি, তো আমি আর কিছু বলি নাই। স্যার আমাকেও বছর চেঞ্জ করবে স্যার। ঠিক আছে তাইলে তো আর কিছু করার নাই। ঠিক আছে আপনাদের ক্লাস শেষ, ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।